3.3 হরর এফএম, আপনার আমার সবার ভৌতিক আড্ডাখানা। নমস্কার, 3.3 হরর এফএম থেকে বলছি সহেলি। আজ আপনারা শুনছেন অলৌকিক গল্প বিষপুকুরের মুক্তি লাভ। দীপক ভেবেছিলেন সমস্যাটা অন্য জায়গায়, তাই তিন্নাকে দূরে পাঠিয়ে দিলেন। কিন্তু সকালবেলা প্রিন্সিপাল আর হস্টেলের রেসিডেন্স ডাক্তার ডক্টর দেবরায়ের সঙ্গে কথা বলার পর থেকেই মনটা বিচলিত হয়ে আছে। তবে কি দীপক নিজেই ভুল ছিলেন? এতদিন তিন্নার মা সঞ্চিতা যা করে এসেছে সেটাই ঠিক? কে ভুল কে ঠিক কিছু হিসেব মিলছে না দীপকের। দীপক মজুমদার, তিন্না মজুমদারের বাবা। মনের মধ্যে বড্ড টানা পড়ে নেই মুহূর্তে, তবু তিন্নার মাকে এখনই কিছু জানাতে চাইলেন না। বেশি দূরের রাস্তা তো নয়, কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা। রাজবাদ, এখানেই সুবর্ণরায় ইনস্টিটিউশনের ক্লাস 6-এর ছাত্রী তিন্না। স্কুল হোস্টেলে থাকি তিন্না, 6-এই ভর্তি হয়েছে এখানে। যখন ফোন এসেছিল তখন দীপক অফিসেই ছিলেন। ডালহৌসির কাছেই তিন্নার বাবার অফিস। প্রথমে দুশ্চিন্তায় কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না। তারপর নিট থেকে ভলভো বাসের টিকিট কেটে বেরিয়ে পড়েন। বাস দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে উঠতেই চওড়া রাস্তার দুপাশে সবুজের সমারোহ দেখতে দেখতে মন শান্ত হওয়া উচিত ছিল দীপকবাবুর, কিন্তু তেমনটা অনুভব করছেন না তিনি। ভীষণ উথাল পাথাল চলছে মনের ভিতর। দীপকবাবু, তিন্নার অ্যাপ্লিকেশন ফর্মে আপনি ওর কোনো রোগীর কথা লেখেননি দেখছি, তবু জিজ্ঞেস করছি, ওর কি কোনো সাইকোলজিক্যাল সমস্যা আছে? প্রশ্নটা প্রিন্সিপাল ম্যাডাম করলেও ডক্টর দেবরায়ের চোখেও একই প্রশ্ন ফুটে উঠেছে। না, তেমন কোনো চোখে পড়েনি ম্যাডাম, তবে ওর মা মানে আমার ওয়াইফ সঞ্চিতা নিয়মিত ওষুধ খান। ওর খানিকটা মানসিক সমস্যা আছে, তবে এখন কিছুটা ভালো। কোন ডাক্তার দেখেন ওকে? এবার ডক্টর দেবরাই প্রশ্ন করলেন। ডক্টর সৌমিত্র সেন, তিন্নার বাবা জবাব দিলেন। ও, উনি তো এখন দেশের সেরা মনোরোগ বিশেষজ্ঞ, আমরা একই কলেজের। ডক্টর দেবরায়ের কথা শুনে খুব আশ্বস্ত বোধ হলো তিন্নার বাবা। হ্যাঁ, তবে সঞ্চিতার রোগটা একটু অদ্ভুত। যাই হোক তিন্না, হ্যাঁ সব বলছি আপনাকে খুলে। তার আগে আপনি চাইলে ওর সঙ্গে একবার দেখা করে আসতে পারেন। দীপকের মনটা ছটফট করছিল সত্যি তিন্নাকে দেখার জন্য। অনুমতি পেয়ে উঠে পড়লেন তিনি। তিন্না আজ আবার দাদুর ঘরে। মায়ের ঘরে ডাক্তারবাবু এসেছেন। কি যে হয় মায়ের, মাঝে মাঝে বোঝে না। ঘুমন্ত অবস্থাতেই তিন্নাকে দাদুর ঘরে নিয়ে আসা হয়। সকালবেলা ঘুম ভাঙলে টের পায় তিন্না, পাশের ঘরে কিছু একটা শোরগোল চলছে। এখনো ক্লাস 3। গুটি গুটি পায়ে মায়ের ঘরের সামনে এসে দাঁড়ায় সে। ভিতর থেকে বাবার গলার আওয়াজ পাওয়া যায়। সঞ্চিতা, তিন্না তো তোমারই মেয়ে, তাকে নিয়ে বারবার এসব কল্পনা কেন করো তুমি? মা কেঁদে কেঁদে জবাব দেয়। উফ, এক কথা বলো না তো বারবার। কিছু কল্পনা নয়, আমি স্পষ্ট দেখেছি, আগেও দেখেছি, কাল রাতেও দেখলাম। তিন্নার কোমর থেকে মাছের মতো হয়ে গেল। খাট থেকে গড়িয়ে নেমে ও বাথরুমের জল ভর্তি বাথটাবে ছটফট করতে থাকে। ওর চোখে মুখে করুণ আরতি, কিছু যেন বলতে চায়, বলে না। বিশ্বাস হচ্ছে না? এই দেখো, এই দুটো রঙিন মাছের আঁশ। ডাক্তার কাকু বেরিয়ে আসে বাবার সঙ্গে ঘর থেকে। তিন্না পর্দার পেছনে লুকিয়ে থাকে। এত বড় মাছের আঁশ কোত্থেকে এলো? বেশ একটা
আষ্টে গন্ধও আছে। ডাক্তার কাকু বাবাকে জিজ্ঞেস করে। আমি কিছু বুঝতে পারছি না ডক্টর সেন। কাজকর্ম সেরে আমার একটু ঘুমোতে দেরি হয়, তবে একবার ঘুম এসে গেলে আমি খুব গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ি। প্রতিবারই সঞ্চিতা চেঁচামেচিতে ঘুম ভাঙে। তখন দেখি তিন্না আর সঞ্চিতা বাথরুম থেকে বেরিয়ে আসছে। তিন্নাকে হয়তো রাতে বাথরুমে নিয়ে যায় সঞ্চিতা, এইরকমই মনে হয়। কিন্তু তিন্না এসে সোজা শুয়ে পড়ে, আর পড়া মাত্রই ঘুমিয়ে পড়ে, যেন ঘুমিয়ে ঘুমিয়েই হেঁটে এলো। সঞ্চিতার পেছন পেছন চিৎকার কান্নাকাটি করতে করতে আসে। তারপর ভয়ের ছুটে খাটের তলায় ঢুকে বলতে থাকে, ও তিন্না নয়, আঁশগুলো দেখায় আমায়, আমি আগেরগুলো ফেলে দিয়েছিলাম। বাবার কথাগুলো মন দিয়ে শোনে তিন্না। এসব কোনো কিছু রাতে ঘটেছে বলে ও মনে করতে পারে না, তবে ওর মাথার চুলগুলো ভিজে। মাকে ওকে ভোরবেলা স্নান করিয়েছে, কিছু মনে করতে পারে না তিন্না। ম্যাডাম কি খুব সুপার ন্যাচারাল গল্পের বই পড়েন বা সিনেমা দেখেন? ডক্টর সেন বাবাকে জিজ্ঞাসা করেন। না, এসবের নেশা নেই। সারাদিন সংসারের কাজকর্ম, তিন্নার দেখাশোনা, সময়ও পায় না। রং করা মাছেরাও হয়তো ওয়ার্ক এডুকেশনের স্টেশনারি দোকানে কিনতে পাওয়া যায়। পরপর এরকম বেশ কয়েকবার হবার পর সুচিতা তো একা বাড়ি থেকে বেরোয়ই না, আর বেরোলে এরকম যুক্তিহীন গল্প বানিয়ে অদ্ভুত আচরণ করবেই বা কেন? তিন্নার তো আমাদের প্রাণ। বাবাকে খুব অস্থির দেখাচ্ছি, তিন্নার খুব খারাপ লাগছে। চিন্তা করবেন না মিস্টার মজুমদার, মানুষের মন বড় বিচিত্র। কে কোন মুহূর্তে কি ভাবছে বা কি চলছে তার মনের অন্দরে তার কুল কিনারা পাওয়া মুশকিল। আমরা নানা ক্লু দেখে তার একটা ব্যাখ্যা পাওয়ার চেষ্টা করি, আর তা থামাবার উপায় বাতলে দিই। আমিও তেমন এক চেষ্টাতেই আছি। এক্ষুনি কোনো ফারদ না পেলেও মাছ ধরার একটা চেষ্টা তো করবই। আপনি বরং কদিন ছুটি নিয়ে ওর সঙ্গেই থাকুন। উনি একটু ভালো বোধ করলে আমার চেম্বারে আনুন, কয়েকটা সিটিং লাগবে। কথা বলে মনটাকে বাইরে বের করে আনতে হবে। ডক্টর সেন একটানা কথাগুলো বললেন। তিন্নার খুব ঘুম পাচ্ছে, যেন সারা রাত জেগে আছে সে। মায়ের যেদিনই এরকম অসুখ করে সেদিনই তিন্নার খুব ঘুম পায়। তিন্না স্নান সেরে হোস্টেলে ওদের বিল্ডিং এর পেছনের করিডোরে এসে দাঁড়ালো। আজ সবাই স্কুল গেলেও প্রিন্সিপাল ম্যাডাম ওকে স্কুল যেতে মানা করেছেন। পিছনেই 300 বছরের পুরনো সুবর্ণরায় জমিদার বাড়ি বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে। সামনে বিশাল পুকুর, মেঘের ছায়া পড়ে নীল টলমলে জল। এখানে এসে ওর অনেক বন্ধু হয়েছে, থাকতে বেশ ভালোই লাগছে তিন্নার। সবচাইতে ভালো লাগে এই জমিদার বাড়ি। এই পিছনের করিডোরে কেউ আসে না সচরাচর। তিন্নাও কাল রাতেই প্রথম এসেছিল। ঘুমের মধ্যে মনে হলো কেউ যেন ওকে ডাকছে। ওরা 4 জন থাকে একটা ঘরে, বাকিরা ঘুমোচ্ছিল। তিন্না সবার কাছে গিয়ে গিয়ে দেখলো কি ডাকলো। মনে হলো শব্দটা রুমের বাইরে থেকেই আসছে। এই রুমে একজন ক্লিনিক স্টাফ সন্ধ্যা মাসে শোয়। সেই রোজ সকালে উঠে দরজা খুলে দেয়। সন্ধ্যা মাসেও নাক ডাকছে। দরজার সামনে এসে দাঁড়ায় তিন্না। একটু টান দিতেই ছিটকিনিটা আপনি আপ নেমে এলো। বাইরে করিডোরে ঝুলন্ত বাল্বগুলো প্রবল হাওয়ায় দুলছে। তিন্না পরপর রুমগুলো পেরিয়ে সিঁড়ির কাছে আসতেই দেখল সিঁড়ি দিয়ে না নেমে অন্য দিক দিয়ে একটা রাস্তা ঘুরে গেছে। ওদিকেই পা বাড়ালো তিন্না। এদিকটাতে ঘন অন্ধকার। তিন্না আন্দাজে এগোতে লাগলো। লম্বা করিডোর, সম্ভবত হোস্টেলের পিছন দিক। খোলা ব্যালকনি। তিন্না ব্যালকনিতে ভর দিয়ে দাঁড়ালো খানিকক্ষণ। হঠাৎ অন্ধকার ফুরে দিওয়ালির রোশনাইয়ের মতো ঝলমল করে উঠল এই জমিদার বাড়ি। প্রচুর আলো দিয়ে সাজানো হয়েছে বাড়িটা। সমস্ত আলোর ছায়া পড়েছে পুকুরের গভীর জলে।
তিন্নার চোখ জড়িয়ে আসে। তিন্না, বাবা তুমি কখন এলে? বাবাকে খুব উদ্বিগ্ন দেখাচ্ছে, সঙ্গে ম্যাডাম আর হোস্টেলের ডাক্তারবাবু। তোমায় এদিকে রাস্তাটা কে বলে দিল তিন্না? খুব শান্ত সুরে জানতে চাইলেন ম্যাডাম। কেউ ডেকেছিল, তবে তাকে আর দেখতে পায়নি। তিন্না দেখলে বাবা খুব অবাক হয়ে তাকিয়ে আছেন, একটু ভয়ও পেয়েছেন যেন। মায়ের বারবার অসুখ হলে বাবা যেমন ভয় পান, তেমনই লাগছে বাবাকে। বাবাকে প্রায়ই অফিসের কাছে বাইরে যেতে হয়। মা এত ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছিলেন যে ডক্টর সেনা বাবা সিদ্ধান্ত নেন তিন্নাকে কিছুদিন মায়ের থেকে দূরে থাকতে হবে। তাই এই সুবর্ণরায় ইনস্টিটিউশনে আসা। প্রথম প্রথম মায়ের জন্য মন কেমন করলেও এখানকার পরিবেশে মন খারাপ কেটে গেছে তিন্নার। তিন্না আর ওর মায়ের ঘরের রঙিন মাছের আঁশ পাওয়া যেত যেখানে সেখানে। আষ্টে গন্ধ বের হতো ঘর থেকে। বাবার সঙ্গে সঙ্গে ডক্টর শিরও খুব চিন্তায় পড়েছিলেন। তিন্না, তুমি রুমে এসে বাবার সঙ্গে কথা বলো, আমরা আবার পরে আসব। আর কেউ ডাকলেও এদিকটায় এসো না কখনো। ম্যাডাম কথাগুলো বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। মারমেইট! ডক্টর দেবরায়ের মেডিকেল কলেজে 2 বছর সিনিয়র ডক্টর সৌমিত্র সেন হাজির দীপকবাবুর ডাকে রাজবাঁধে। এমন একটা ঘটনা ডক্টর সেনের ডাক্তারি জীবনে প্রথম। তাই সমস্ত কাজ ফেলে ছুটে এসেছেন রাজবাঁধে। কৌতূহলী দেবরায়ের প্রশ্নে নিজেও খুব চিন্তিত তিনি। ঠিক জানি না রে, এতদিন তো জানতাম মারমেইড বা মৎস্যকন্যা বিদেশি লোকমুখে প্রচলিত গল্প। নর্থ সিরিয়া বা ওরকম কোথাও কোনো এক দেবী তার ভালোবাসার মানুষকে হত্যা করার দুঃখে মারমেইডের রূপ ধারণ করেছিলেন। তারপর থেকে এ নিয়ে নানা গল্প সিনেমা চলে আসছে। সঞ্চিতা দেবীর চোখে জাস্ট ইলিউশন ভেবে উড়িয়ে দিচ্ছিলাম, কিন্তু মাছের আঁশ, আষ্টে গন্ধ এগুলো খুব ভাবাচ্ছিল। তারপর আজ দীপক বাবুর গলা শুনে ছুটে আসতে বাধ্য হলাম। ডক্টর সৌমিত্র সেন বেশ চিন্তিতভাবেই কথাগুলো বললেন। ভালো করেছো সৌমিত্রদা, আমাদের এখানে স্কুল শুরু হয় সকাল 6:50 ঠিক 5:30টায় ক্লিনিং স্টাফেরা রুমের দরজা খোলে। আজ সন্ধ্যা মাসে সবাইকে জাগাতে গিয়ে দেখে তিন্না তার বিছানায় নেই, বাথরুমেও নেই, অথচ ঘরের দরজা ভেতর থেকেই বন্ধ। যখন কোনো দিকে তিন্নাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন আমরা ডিসিশন নিই হোস্টেলের পেছন দিকে দেখার। সিঁড়ির পাশে তালা দেওয়া কোলাসেবল গেটের ফাঁক দিয়ে দেখা যায় তিন্না গেটের ওপারে হাঁ করে তাকিয়ে আছে সামনের জমিদার বাড়ির দিকে। ওখানে কিছু রঙিন মাছের আঁশও পাওয়া গেছে। ও বলছে ওকে কেউ ডেকে নিয়ে গেছে ওখানে। কিন্তু বন্ধ দরজা আর তালা দেওয়া কোলাসেবল গেট পেরিয়ে পৌঁছলো কি করে ওখানে? গত 20 বছরে কেউ কখনো যায়নি ওদিকটায়। চাবিটাও সম্ভবত ট্রাস্টি মেম্বার বংশীধারী বাবুর কাছে আছে। গেটের তালা ভেঙে ওকে নিয়ে আসা হয় রুমে, ঘুমোচ্ছিল। ওর বাবা আসার পর ওকে আবার একই জায়গায় পেলাম আমরা, তবে এখন গেট খোলা ছিল। প্রিন্সিপাল ম্যাডামের অফিস ঘরে তিন্নার বাবা ডক্টর সেন, ডক্টর দেবরায় আর ম্যাডাম গভীর চিন্তায় ডুবে আছেন। ওই জমিদার বাড়ি সম্বন্ধে আমায় কিছু বলতে পারবি তোরা? ডক্টর সেন প্রশ্ন ছুড়লেন। ম্যাডাম উদ্যোগী হলেন উত্তর দিতে। সুবর্ণরায় জমিদার হলেও মানুষ হিসেবে খুব ভালো ছিলেন। প্রচুর বই পড়তেন, লেখালেখিও করতেন, উপকারীও ছিলেন। বিপদে সাধারণ মানুষের পাশে দাঁড়াতেন। হই হল্লোড় করে দিব্য চলছিল জমিদারি। হঠাৎ একদিন রাতে বাড়িতে ডাকাত পড়ে। তখন গড় জঙ্গলের ডাকাতরা খুব শক্তিশালী ছিল। জমিদার বাড়ির প্রধান ফটকে তারা একটা প্রকাণ্ড তালা ঝুলিয়ে দেয়, যাতে কোনো লোক বাইরে বেরোতে না পারে। সাংঘাতিক লুটপাট চলে ভেতরে। ডাকাতরা ভোর রাতে ফিরে গেলেও ফটকের তালা যেমনকার তেমনই থেকে যায়। বহু লোকজন ডেকে সেই তালা ভাঙার চেষ্টা করা হয়, তবে সকলেই বিফল হয়। আর সবচাইতে আশ্চর্যের ব্যাপার, যেই ওই তালা ভাঙার চেষ্টা করেছে
তারই মৃত্যু ঘনিয়ে এসেছে কোনো না কোনোভাবে। সুবর্ণরায় পরে অন্য একটি ফটক তৈরি করান। আমাদের হোস্টেলের পেছন দিকে ওই মেইন ফটকটি দেখা যায়, যেটা এখনো তালা লাগানো আছে। সুবর্ণরায়ের হইচইতে তৎকালীন আইনি ব্যবস্থায় ডাকাত দলের সর্দার ধরা পড়ে বহুদিন পরে। এরপর সুবর্ণরায়ের পরের বংশধরেরা এই জমিদারি চালাতে থাকে। এখনকার বংশধর সূর্য রায়ের বাবা প্রতাপ রায় এই স্কুল বাড়িটি বানান বছর 20 আগে। তার আগে অবশ্য ওরা এই তল্লাট ছেড়ে কলকাতা চলে যাক সবাই। স্কুলের ট্রাস্টি গঠন হয়। সূর্য রায় এখন বিদেশে থাকেন। প্রতাপ রায় 8 বছর আগে মারা গেছেন। আমরা সূর্য স্যারকে মেল করেছি পুরো ঘটনা জানিয়ে। উনি সবচাইতে পুরনো ট্রাস্টি বংশীধারী বাবুকে আসতে বলেছেন স্কুলে। গাড়ি চলে গেছে ওকে আনতে বর্ধমান থেকে। 90 বছর বয়স ওর, শরীরটাও ভালো নয়। উনি যদি কিছু হেল্প করতে পারেন। ম্যাডাম এক নাগারে কথাগুলো বলে গেলেন। বংশীধারী বাবু আসার আগে একবার তিন্নার সঙ্গে কথা বলা দরকার বলে মনে হলো ডক্টর সেনের। তুমি কাল গেলে কি করে ওখানে তিন্না? কেউ ডাকছিল তো। নিশির ডাক? কল অফ দ্য নাইট স্পিরিট? ডক্টর দেবরায় স্বগতোক্তি করলেন। কোলাপসেবল গেট পেরোলে কি করে? প্রিন্সিপাল ম্যাডামের কৌতূহলী চোখ। কোনো গেট তো তখন দেখিনি ম্যাম। বেশ, তারপর কি হলো বলো? ডক্টর সেন জানতে চাইলেন। আমি পুকুরে নামলাম। বাড়িটা টুনি বাল্ব দিয়ে সাজানো ছিল। প্রচুর লোকজন। আমি সাঁতার কাটতে কাটতে দেখছিলাম সব। তারপরে আর মনে নেই। ঘুম পাচ্ছে খুব। তিন্নাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে উঠলেন ওরা। মেয়েটি বানিয়ে বানিয়ে গল্প বলছে তোমাদের, আর সেই জন্য আমাকে টেনে আনলে এত দূর। বংশীধারী বাবু বেশ বিরক্ত। আমারও মনে হচ্ছে তিন্না এতদিন সঞ্চিতার কাছাকাছি থেকে এসব রূপকথা শিখেছে। দীপক বাবু মুখ খুললেন এতক্ষণে। কিন্তু মাছের আশ, বন্ধ কোলাপসেবল গেট পেরোনো, না না, জট কিছুতেই খুলছে না। ডক্টর সেন গম্ভীর হলেন। তিন্না দিদি উঠে পড়েছে ম্যাডাম, কি একটা দেখাবে বলছে আপনাদের। সন্ধ্যা মাসে হন্তদন্ত হয়ে বলে তিন্নাকে ডেকে আনতে গেল। তিন্না আস্তে আস্তে জিনিসটা টেবিলের উপর রাখল। কেউ অতটা অবাক না হলেও বংশীধারী বাবু চমকে উঠলেন। এটা তুমি পেলে কোথায়? পুকুরে। বংশীধারী বাবুর অনেকগুলো ছবি মনে পড়ে গেল। সুবর্ণ রায় ডাকাত সর্দারকে ডাকলেন। ফটকের তালা খুলে দেবার জন্য অনুনয় বিনয় করলেন। বদলে তার শাস্তি মুকুব করবেন কথা দিলেন। ডাকাত সর্দার জানালো তাড়াহুড়োতে চাবি পুকুরে পড়ে যায়। তবে ও তালা চাবি গড় জঙ্গলের ডাকাতে কালী মন্দিরের এক তান্ত্রিক বাবার তৈরি, মন্ত্র পড়া। তান্ত্রিক বাবা সর্দারকেই তালা চাবি দিয়ে বলেছিলেন কোনো পাপ কাজে ব্যবহার করলে ক্ষতি হবে। সুবর্ণ রায় সর্দারকেই নামালেন পুকুরে চাবি খুঁজতে। বেশ খানিকক্ষণ পরে ভেসে উঠল সর্দারের মৃতদেহ। ডাকাতির কাছে মন্ত্রপুত তালা চাবি ব্যবহার করার জন্য শাস্তি পেল সর্দার। এরপর আর কোনো চেষ্টা করেননি তিনি। এমনকি ও পুকুর কারো ব্যবহার করাও নিষিদ্ধ ছিল। পুকুরের নাম দেওয়া হয় বিষ পুকুর। বংশীধারী বাবু টেবিলের ওপর চাবিটার দিকে তাকিয়ে তার ঠাকুরদার কাছে শোনা গল্পটা আরেকবার মানুষ চোখে দেখতে পেলেন যেন। রূপোর চাবি, হুবহু সর্দার যেমন বিবরণ দিয়েছিলেন সুবর্ণ রায়কে ঠিক তেমনই। বংশ পরম্পরায় এই গল্প শুনে আসছে বংশীধারী বাবুরা। আজ সচক্ষে সাক্ষাৎ মিলবে ভাবতে পারেননি। দীপক বাবু, আমি এর কোনো ব্যাখ্যা দিতে পারবো না, হয়তো পৃথিবীর কেউই পারবে না। আমাদের মনোরোগ বিভাগে এর কোনো হদিশ নেই, তবে অনেক গবেষণা চলছে। আমার মনে হয় তিন্না আপনাদের কাছেই থাক।
আর সঞ্চিতা দেবীকে জানিয়ে দিন উনি এতদিন যা যা দেখেছেন সব সত্যি, তাহলেই ওর ভয় কেটে যাবে। আমার এর বয়সী কিছু বলার নেই। ডক্টর সেন ফিরে যাচ্ছেন। বংশীধারী বাবুর মন হালকা লাগছে। বিষপুকুর তবে মুক্তি পেল। গাড়ি ভাড়া করে তিন্নাকে নিয়ে ফিরছেন দীপক বাবু। তিন্নার চোখে জল। ওই ছোট্ট বাথটাবে সে আর আটে না। পুকুরটা ঢের ভালো ছিল। তিন্নার ভীষণ ভালো লাগে। জল, সমুদ্রের ঢেউয়ে ডুবে বসে থাকতে আরো বেশি ভালো লাগে। বিষপুকুরের সমস্ত গড়ল পান করে তিন্না এগোচ্ছে বাবার কোলের কাছে বসে।